আওয়ামী লীগের দুর্দশা মতো অবস্থাতেও তাদের 25 থেকে 30% ভোট থাকে। যারা এই পার্টি করেছে তারা বংশানুক্রমে পার্টি করছে। তো আপনি 30% লোককে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হতে পারে না। হ্যাঁ, আপনাদের যে অন্তর্বর্তীকালীন আমল, সেখানেও তো মানুষ জামিন পায় নাই, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এখন সেটার কন্টিনিউয়েশন চলছে। তাহলে এই আমলকে কি বলা যাবে স্যার? আমি এই আমলকে এখনো কিছু বলবো না, আরো আরো সময় যাক। আমি যে কথাটা বলেছিলাম খুব পরিষ্কার। আমি আনসারদের দেখতে গেছিলাম, সেখানে আনসারদের কমপ্লেন ছিল যে তাদের উপরে গুলি চালানো হয়েছে। ডাক্তাররা আমাকে যে বুলেট দেখালো, সেই বুলেট ছিল পুলিশের বুলেট। এই কথাটা লক্ষ্য করেন না যে এই রাইফেল গুলো, এগুলো ছিল পুলিশের হাতে, পুলিশের রাইফেল। 7.62 পুলিশকে দেওয়া হয়েছিল, যেটা দেওয়ার কথা নয়, কিন্তু দেওয়া হয়েছিল। কখন কিভাবে দেওয়া হয়েছিল সেটা তো আমরা এখন পর্যন্ত ইনভেস্টিগেট করিনি। পুলিশের হাতে এই ধরনের মারণাস্ত্র থাকার কথা না। সেই জায়গা থেকে কিছু রাইফেল, আমি যে ছবি দেখলাম, সিভিল ড্রেসের ইয়াং কিছু লোকজনের হাতে গিয়েছে এবং তাদের মধ্যে থেকে কয়েকজনে আনসারকে গোলাগুলি করেছে। তার মধ্যে বেশ কিছু আনসার ইনজিওর্ড হয়ে গেছিল তাদের আনসার হেডকোয়ার্টারের সামনে গেটে। এই কথাটা ছিল যে কেন, কিভাবে পুলিশের হাতিয়ার এদের হাতে গেল, উইলিংলি গেল না চুরি করে নিয়ে গেল না কি করে নিয়ে গেল, সেটা যখন আমাকে জিজ্ঞেস করলো তখন আমি বললাম যে এটা ইনভেস্টিগেশন ছাড়া বলা ডিফিকাল্ট যে এরা কারা, কাদের হাতে পুলিশের রাইফেলটা গিয়েছে। তাহলে কি পুলিশ দিয়েছে, না পুলিশ থেকে ছিনতাই করে নিয়ে গেছে, না লুট হয়েছে, সেই কথাগুলো আমি বলেছিলাম। জি স্যার, এমনি আপনার কি মনে হয় যেভাবে করে পুলিশদেরকে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেগুলি কি সাধারণ আন্দোলনকারীদের কাজ? এটা আমি বলতে পারবো না, এগুলো আপনারা যখন ইনকোয়ারি হবে বা ইনকোয়ারির কথা বলা হচ্ছে যদি হয় তখন বোঝা যাবে। আমি আন্দাজ বলতে পারবো না কার কাজ কার কাজ না। কিন্তু সিমটম গুলো কি রকম, মানে যখন মব হয় এবং ওই সময় পুলিশের উপরে যে ধরনের মানুষের যারা ছিল এগেনস্টে, তাদের মনোভাব কি আপনাকে বুঝতে হবে। যদিও এগুলো মোটেও অ্যাকসেপ্টেবল না, কিন্তু হয়েছে এগুলো। এখন সেগুলো ইনকোয়ারি করলে বোঝা যাবে কারা করেছে, কে করেছে, কেন করেছে। অনেক 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 হৃদয় বিদারক ঘটনাও ঘটেছে। পুলিশের যে সমস্ত অ্যাকশন ছিল সেখানেও অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যেগুলো আমরা ভিডিওতে দেখেছি। উভয় পক্ষ থেকেই কিছু ঘটনা ঘটেছে, কাজে এগুলো ইনকোয়ারি না হলে চট করে কোনো বলা ডিফিকাল্ট। ইনকোয়ারিটা হলো না কেন স্যার? সেটাও আমি বলতে পারবো না, সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আপনি তো ওই মন্ত্রণালয়ের দায়িত্বে। ওই মন্ত্রণালয়ে আমি বোধহয় 8 দিন ছিলাম। 8 দিনের মধ্যে আমার সবচেয়ে প্রথম কাজ ছিল পুলিশকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং পুলিশের জায়গায় নিয়ে যাওয়া, থানাতে পাঠানো, রোড ট্রাফিকে করা এবং থানা ম্যান করা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে তারা পুনরায় ফিরে আসতে পারে, সেটাই করতে করতে আমার আপনাকে সরিয়ে দিল কেন স্যার? সেটাও আপনাকে জিজ্ঞেস করতে হবে ওই সময় যারা অথরিটি ছিল। তারপর হয়তো আমার কোনো কথা তৎকালীন সময়ে কেউ বুঝেনি বা সেই কথাগুলো পুরোটা শুনেনি, না শুনে যে বললাম যে একটা রিয়াকশন, তখন তো সবাই রিয়াকশন করতো কোথায় কোথায়, সেখানে একটা রিয়াকশন হয়েছে। সেই জায়গাটাতে হয়তো সরকার প্রধান তখন যখন ছিলেন তিনি হয়তো মনে করেছেন যে আমার এখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখলে ভালো হবে। সেটা কি ভালো হয়েছে স্যার? আলটিমেটলি সেটা আমি বলতে পারবো না, সেটা তো এখন যারা কথা বলছে সবই তো খারাপ বলছে, আমরা সব খারাপ খারাপ কাজ করেছি। তো সব কি খারাপ হয়েছে কিনা, তত্ত্বাবধায়ক সরকারের সময় আজকে আপনারা যে তেলের ক্রাইসিস পাচ্ছেন না, এটা বহু আগে তেল লাইনে রাখা হয়েছে। এই পর শুরু হওয়ার সাথে সাথে 15 দিনের মধ্যে 17টি জাহাজ আসলো এলএনজি নিয়ে,
এগুলো তো এখন হয়নি, এগুলো তো অনেক লম্বা চড়া আপনার চুক্তির মাধ্যমে হয়েছে, কেনার মাধ্যমে হয়েছে। 14 বিলিয়ন থেকে $35 বিলিয়ন রিজার্ভ হয়েছে। আহ, দুটো কিন্তু দুটো যে রিজার্ভের কথা বলছেন স্যার, সে অনেক বিল তো পরিশোধ করা হয় নাই, ফলে বিল পরিশোধ সে অঙ্ক অঙ্ক প্লাস মাইনাস আমি বলতে পারবো না। অনেক বিল পরিশোধ করা হয়নি, কোন 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 বিল পরিশোধ করা হয়নি সেগুলো দেখতে হবে। কিছু কিছু বিল আহ পরিশোধ করা হয়েছে বলে আমি জানি, আমি তো এর মধ্যে যুক্ত ছিলাম না, যে জ্বালানি মন্ত্রণালয় থেকে। তো এগুলো বললে তো হবে না, ওকে বলতে হবে কোনগুলো বিল পরিশোধ করার কথা ছিল, করা হয়নি। সবচেয়ে বড় বিল তো ছিল জানে বিদ্যুৎ বিল তো পরিশোধ করা হয়নি। সেটা বিদ্যুৎ বিল, সেটা আপনাকে বিদ্যুৎ মন্ত্রণালয় জিজ্ঞেস করুন, পরিশোধ করা হয়নি, কেন করা হয়নি, কত আগের থেকে বিলগুলো পড়ে আছে। এই তর্ক বিতর্কের মধ্যে আমি জানি না, কারণ আমি যেগুলো জানি না সেগুলো আমাকে জিজ্ঞেস করলে। আপনি যেগুলি জানেন আমি সেখানে যাই। আমি আপনার আরেকটা বক্তব্য দেখাতে চাই, যেখানে আপনি আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করেছিলেন। শোনেন, এটা আমাকে জিজ্ঞেস করবেন, তখনকার কথা ছিল। জি। এখন একটা গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, ইলেক্টেড গভর্নমেন্টের ভাষ্য শোনান। হ্যাঁ, না, আমি আমি একটু আপনার অভিজ্ঞতাগুলি তো জানতে চাই স্যার, মানুষও জানতে চায়। না আমি আপনি আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তাদের চলে আসা উচিত, তারা যেন সংগঠিত হতে পারে, সরকারের তরফ থেকে সাহায্য করবেন, সাপোর্ট দিবেন। তো তখনও নিষিদ্ধ করা হয়নি, পরে নিষিদ্ধ করা হলো কেন স্যার? আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয়নি, আপনি ভুল বলছেন। কার্যক্রম নিষিদ্ধ, ওই তো। হ্যাঁ, কার্যক্রম নিষিদ্ধ, পার্টি তো নিষিদ্ধ করা হয়নি, জি। পার্টির সিম্বল রয়ে গেছে। আর আমি এখনো বলছি, আওয়ামী লীগের তো অনেক ভোট আছে। হ্যাঁ, এখনো মানে আওয়ামী লীগের দুর্দশা মতো অবস্থাতেও তাদের 25 থেকে 30% ভোট থাকে। যারা এই পার্টি করেছে তারা বংশানুক্রমে পার্টি করছে। তো আপনি 30% লোককে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হতে পারে না। হ্যাঁ, এই যে যেমন ধরুন গত 17 বা 18 বছর, তারও বেশি, বিএনপির কি অবস্থা ছিল? বিএনপি তো কোনো দাঁড়াতে পারে, তাদের হাজার হাজার নেতারা জেলের মধ্যে ছিল, কিন্তু পার্টি তো রয়ে গেছিল। পার্টি তো এই 17 বছরে এমন হয়নি যে বিএনপি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, বিএনপির কোনো খবর নেই। আমাদের দেশে দুটো মেজর পার্টি, আমি এখনো বলছি দুটো মেজর পার্টি। অফকোর্স জামাত ইসলামী থার্ড পার্টি হিসেবে হয়তো তাদের একটা ভোট ব্যাংক বেড়েছে, কিন্তু দুইটা মেজর পার্টি, এই দুইটা মেজর পার্টির ভিতরেই লোকজন ভোটাররা ডিভাইডেড। শুধু ভোটার না, সাধারণ জনগণও ডিভাইডেড। এখন যারা এই পার্টিকে বিপথে পরিচালিত করেছে, যারা এই জুলাই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিল ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, যারা নেতৃত্ব ছেড়ে চলে গেছে, তাদের ক্রাইমের এগেনস্টে আমি মনে করি ডেফিনেটলি বিচার হওয়া উচিত, এতে কোনো সন্দেহ নেই। যারা নেতৃত্ব ছেড়ে চলে গেছেন তারা জেলে যেতে চান নাই, বা তারা অন্যভাবে অন্য কিছু ভেবেছিলেন, এখন তারা যে নেতৃত্ব ছেড়ে চলে গেছে সেই নেতৃত্ব তো শূন্য থাকে না। সেখানে তো অনেক ক্যাপেবল নেতারা আছে যারা বাংলাদেশে রয়ে গেছে, তারা বাংলাদেশের আপনার নিগৃহীত হয়েছে, হয়তো অনেক অনেক জেলে আছে। তো এরা এর নেতৃত্বে আসবে আমি মনে করি, আশা করি। কিন্তু যারা পুরাতন নেতৃত্বে ছেড়ে চলে গেছেন তাদের পক্ষে ফিরে আসা ভেরি ডিফিকাল্ট, বাংলাদেশে খুবই ডিফিকাল্ট। ধরুন একটা সরকার আসছে, সেই সরকার তো নির্বাচন ধরে 5 বছর থাকবে, 5 বছর পরে একটা ইলেকশন হবে। সেই ইলেকশনে কিভাবে তারা ফিরে আসবে, আসবে কিনা আদৌ, অথবা আমি যদি বলি যে তাদের কার্যক্রম এখনো নিষিদ্ধ আছে, তাদের কার্যক্রম যখন শুরু হবে তারা কি রেগুলার প্রচলিত রাজনীতির মধ্যে আসবে না, তারা আবার অন্য কিছু করবে, এগুলো তো দেখার বিষয়। তবে এটা ঠিক, বাংলাদেশের দুটো পার্টি আছে, বড় দুটো পার্টি, যে দুটো পার্টি বাংলাদেশে আওয়ামী লীগ অনেক পুরনো, শুরু থেকেই
স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করে আওয়ামী লীগের একটা 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 রোল ছিল বড় ধরনের। তারপরে বিএনপি হয়েছে, বিএনপিও কম বছর হয়নি, ওভার 40 ইয়ার্স চলে গেছে বিএনপি। সো বিএনপিও একটা বিশাল বড় দল, তারা 3-4 বার ক্ষমতায় আসছে। সো দেয়ারফর দুটো দলই আমি যদি বলি, আমরা মেইনলি আমাদের বাংলাদেশে এখন দুটো দল আছে, এবং থার্ড দল হিসাবে জামাত ইসলামী এখন উঠে এসছে। এখন বর্তমান প্রেক্ষাপটে দ্বিতীয় নম্বরে আছে পার্লামেন্টে, তাদের 57টি সিট আছে। নতুন দল আসছে এনসিপি, হয়তো এনসিপি আরো ম্যাচিউর যখন হবে তখন এটা একটা একটা দলে পরিণত হবে। আমার মনে হয় যে পলিটিক্যাল, আমাদের দেশে পলিটিক্সে এই দুটি দল আরো বহু বছর আপনার রোল প্লে করবে। একটা বাদ দিয়ে আরেকটা, বিএনপি বাদ দিলাম, ব্যান করে দিলাম। ব্যান করা তো অবভিয়াসলি বাংলাদেশে কোনো এক্সট্রিমিস্ট পার্টি বা আন্ডারগ্রাউন্ড পার্টি না হলে ব্যান করার কোনো কথা ওঠা উচিত নয়। কোনো পার্টি ব্যান করলে সেটা থাকে না এরকম। আমরা যেরকম দেখলাম, দেখুন জামাতে ইসলামের একটা সময় ছিল যখন তারা কোথাও 5 জন বসতে পারতো না, সেখান থেকে তারা এই জায়গায় আসছে। আগামী 5 বছর পরে কি হবে আল্লাহ যদি আমাদের দেখায়, তখন দেখবো কোথা থেকে। বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও কিন্তু এই দুই পার্টি বহুদিন আপনার এই দেশে থাকবে, হয়তো 100 বছর থাকতে পারে, কিন্তু না। মানে কোন দুই পার্টির কথা বলছেন স্যার? আমি আওয়ামী লীগ বিএনপি দুটো কথাই বলছি। জি। তো এখন আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করে রেখেছে, এইটা কি ধরনের স্বাধীনতা, বা আপনারা বলছেন যে এখন যেহেতু পলিটিক্যাল পার্টি আসছে, পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট নির্ধারণ করবে যে নিষিদ্ধ করে রাখবে না আস্তে আস্তে ছাড়বে, সেটা তাদের বিবেচনায় বিষয় হবে। এমনিতে আপনার বিবেচনায়, আপনার বিশ্লেষণে এটি কি ধরনের প্রক্রিয়া, কি দেখেন? আমার মনে হয় যে যা বলার বলে দিয়েছি, তার বাইরে আমার আর বক্তব্য নেই। আচ্ছা, এখন ধরেন শেখ হাসিনা সরকারকে আপনিও বলেন এটা স্বৈরাচারের চেয়েও একটু বেশি ছিল, তো তারা তো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নাই, এমনকি জামাত ইসলামকেও নিষিদ্ধ করে নাই। আমি তো বলেছি যে কোনো দলকে তো নিষিদ্ধ করা হয়নি। আমি তো বলিনি যে তারা 3টা দলকে নিষিদ্ধ করেছে, এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করে। জামাত ইসলামী যেটা করেছিল সেটা হচ্ছে ডিরেজিস্ট্রেশন হয়ে গেছিল, নিষিদ্ধ না করলেও তাদেরকে মানে কোন রকম কার্যক্রম করতে দেয়নি। তো সেটা তো অন্যরকম বিষয় হয়ে গেল। আমি যা বলার বলেছি পলিটিক্যাল সাইডটা, আমার মনে হয় যে এখানে আমরা আরেকটি ব্যাপার স্যার, দেখেন আজকে এখন পর্যন্ত গভর্নমেন্ট আসছে মাত্র 1 মাস হয়েছে। জি স্যার, অনেক কিছুতে আমরা পজিটিভ দেখছি, আর ডেফিনেটলি দেখা যাক একটু সময় কাটবে, তারপর বোঝা যাবে। স্যার জামিন না পাওয়াটাকে আপনি কেমন দেখেন? এটা ল মিনিস্ট্রি বলতে পারবে। জামিন যোগ্য হলে জামিন পাওয়া আমার মনে হয় যে হিউম্যান রাইট। জামিন যোগ্য হলে, জামিন যোগ্য যদি না হয় তাহলে সেটা অন্য বিষয়। আপনি জানেন যে সাংবাদিক আনিস আলমগীর তিনি যখন জামিন পেলেন, তিনি বলেছেন জেলখানার ভিতরেও জেলখানা, কি ভয়াবহ অবস্থায় সেখানে মানুষ আছে। আমি নিজেকে প্রশ্ন করি মাঝে মধ্যে যে আনিস আলমগীর, অন্যান্য জার্নালিস্টরা কি কথা বলতে পারে। এই কথা তো আমরা অনেক সময় এর আগেও বলেছি। গত 14 বছর তো আমি টক শোতে অনেক ধরনের অনেক কথা বলেছি। তো আমি দুঃখিত, আনিস আলমগীর আমার অত্যন্ত পরিচিত এবং কাছের একজন মানুষ। তার প্রোগ্রামে বহুবার আমি গিয়েছি, এবং তার যে সেই ইরাক ইরান যুদ্ধের সময় তার ন্যারেটিভ সারা দেশ শুনেছে, ফেমাস হয়েছেন। তো আমি জানি না কি কারণে সাংবাদিকদের 2-1 জন ছাড়া আমি যদি বলতে পারি হয়তো তারা ওভার রিয়াকশনে ছিল, কিন্তু বাকিদের কেন অ্যারেস্ট করা হয়েছে, কেন জামিন দেওয়া হলো না, সেটাও আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট। মনে করি জামিন যোগ্য হলে জামিন ডেফিনেটলি পাওয়ার অধিকার সবারই আছে।
স্যার সেটাই, যদি শেখ হাসিনার আমলকে স্বৈরাচারী আমল বলা হয়, আমি আবার তো তাহলে না, আমি তাহলে এখন এই আমলকে কি বলা হবে, যখন মানুষের জামিন হয় না, মানুষের কোনো কোন বাক আমল? স্বাধীনতা নাই, গণমাধ্যমে কোন আমল? মাঝখানে তো একটা আমল চলে গেছে, জি, মাঝখানে তো একটা আমল ছিল, কোন আমলের কথা? মানে ধরেন ইভেন তো আপনাদের যে অন্তর্বর্তীকালীন আমল, সেখানেও তো মানুষ জামিন পায় নাই, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এখন সেটার কন্টিনিউয়েশন চলছে, তাহলে এই আমলকে কি বলা যাবে স্যার? আমি এই আমলকে এখনো কিছু বলবো না, আরো আরো সময় যাক। তো আপনি যদি কিছুই না বলেন তাহলে কেমনে হবে? আপনার তো একটা, না, স্যার আমি তো ভাবছি যে দেখেন, আপনি যখন নির্বাচন কমিশনার ছিলেন, সেটা একটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিলেন, আপনাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার সঙ্গে মানুষ, আপনার কাছে কি মনে হয় এখন মানে আপনাকে যেই রোলে মানুষ দেখেছিল তত্ত্বাবধায়কের আমলে নির্বাচন কমিশনার হিসেবে, সেই রকম স্বাধীন দায়িত্ব কি আপনি পালন করতে পেরেছেন? আমি আমার মন্ত্রণালয় নিয়ে একদম স্বাধীনভাবে কাজ করতে, আমি আমার কোনো কমপ্লেন নেই। কেউ আমাকে কি করতে হবে বলেনি, কেউ আমাকে কোনটা করছি মানা করেনি। আমি আমার মতো স্যার, করে আপনি তো বলেছেন আপনার কিচেন ক্যাবিনেটে, মানে আপনি এই চ্যানেল ওয়ানের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে বলেছেন যে ইউনূস সরকার চলেছে কিচেন ক্যাবিনেটের মাধ্যমে। আমি সে কথা বলিনি, ইউনূস সরকার চলেছে কিছু করে। এই তো আপনারা মানে এমন ভাবে প্রশ্ন করেন যেগুলো ঠিক না। আমি যেটা বলছি, প্রত্যেক সরকারের মধ্যেই কিছু কিছু সিদ্ধান্ত হয়, যে সিদ্ধান্ত 50 জন মন্ত্রীকে নিয়ে হয় না, বা 27 জন তাহলে আমি কি ওই বক্তব্যটা একটু করব, প্লে করব আপনার কিচেন? প্লে করার তো দরকার নেই, আমার তো মনে আছে। জি, আপনি আমাকে আপনি আমাকে আপনি আমাকে মানে কনফার্ম করার তো কোনো দরকার নেই। কনফার্ম করছে না, জি আমি এখন বলছি, আমি পরেও বলেছি, প্রত্যেক সরকারের ভিতরে ডিসিশন মেকিং কিছু কিছু মন্ত্রণালয় থাকে যেগুলো ইম্পর্টেন্ট মন্ত্রণালয়। এটাকে ইংলিশ বলা হয় কিচেন ক্যাবিনেট, যদি আমি ইংলিশ বিষয় নিয়ে আসবো। আমি বলিনি। আপনারা দেখুন, আমাদের একজন অত্যন্ত সুপরিচিত উপদেষ্টা তিনি বলেছেন সব সরকার আমলে একটা কিচেন ক্যাবিনেট থাকে। আমি তো নতুন করে কিছু বলেছি? এটাকে নিয়ে বারবার একই কথা প্রত্যেক মন্ত্রণালয়। এই যে নতুন সরকার আসছে, এখানে উপদেষ্টা মন্ডলী নেই, আচ্ছা তো এখানে সব মন্ত্রী, প্রায় ওনাদের প্রায় 50 জন মন্ত্রী আছে, সবাইকে নিয়ে কি প্রধানমন্ত্রী কতগুলো সিদ্ধান্ত নিতে পারবেন? সিদ্ধান্ত নেওয়ার পরে এটা নিয়ে আলোচনা হয়, ক্যাবিনেটে আলোচনা হয়, বা এটা এইগুলি হলো দৈনন্দিন সিদ্ধান্ত। এমন বড় কিছু যদি ল বা অন্য কিছু সেগুলো যেগুলো পার্লামেন্টে যাওয়া দরকার সেগুলো পার্লামেন্টে যাবে। আদারওয়াইজ ক্যাবিনেটে কিছু ডিসকাশন হতে পারে অথবা নাও হতে পারে। এইটা সব মন্ত্রণালয়, এটা আপনি শুরু থেকে এই পর্যন্ত সমস্ত সরকার সময় ছিল। এটা এমন একটা বড় জিনিস না, নতুন দিনের হইচই হয়ে গেল, বোমা ফাটলো, তাই হয়। একটা সরকার যখন চলে তখন সবাইকে নিয়ে তো কতগুলো সিদ্ধান্ত নেওয়া যায় না, কখনোই হয়নি। কিন্তু সবাইকে তো সেই দায়িত্ব কাঁধে বহন করতে হয়। ধরেন আপনি বলেছিলেন যে ডক্টর ইউনূস শেষের সময়ে এসে যে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি করলো, জ্বালানি চুক্তি করলো, সেই চুক্তিগুলো আহ মানে কি কি প্রক্রিয়ায় হলো সেটি যেমন আমরা কিছু জানতে পারি না, একেবারেই সেটি ওই কি বলে নন ডিসক্লোজার, কিন্তু আপনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে আপনি কি সেটা দায়িত্ব তো আপনার কাঁধেও বর্তায় না? না, আমি চুক্তি করিনি, আমি চুক্তির ভিতরে ছিলাম না। আপনি যদি সেভাবে বলেন বর্তায়, তাহলে কালেক্টিভলি বর্তাতে পারে, কিন্তু এই চুক্তি হয়েছে, যারা করেছে, যাদের দায়িত্ব ছিল তারা করেছে। পরবর্তী পর্যায়ে শেষ দিকে এসে এটাকে পার্লামেন্ট, সরি, ক্যাবিনেটে জানানো হয়েছে। এটা কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা যিনি ছিলেন ফরিদ আক্তার, উনি তো বলেছেন, উনি একটা জিনিসে অবজেকশন দিয়েছিলেন, আমি একটা জিনিস উত্থাপন করেছিলাম, কিন্তু হয়নি। এটা নিয়ে হয়ে গেছে চুক্তি। এখন এই চুক্তির বিষয়ে ভালো মন্দ সবই তো আছে, কিন্তু মন্দটা সবাই দেখছে, ভালোর দিকটা হয়তো কেউ দেখছে না। এইগুলো নিয়ে একটা কন্ট্রোভার্সি করার, শোনেন আমি আপনাকে কথা বলি। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আপনারা এখন অনেক কিছু বলতে পারেন, কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে এই গভর্নমেন্টটা কিভাবে এসেছিল, কিভাবে এটা কাজ করেছে,
এটা আরো উগ্র হতে পারতো, হয়নি। কনস্টিটিউশনের মধ্যে থাকার চেষ্টা করেছে। সেইখানে এত বড় একটা ঘটনা ঘটার পরে 1-1.5 বছরের মধ্যে বাংলাদেশ নর্মালসিতে হয়েছে, একটা ইলেকশন হয়েছে, ওয়ান অফ দি বেস্ট ইলেকশন আছে। এটা তো এই সরকার তো বলে আসেনি আমি 1.5 বছর ইলেকশন দেবো, 2 বছর ইলেকশন দেবো, বলে আসেনি, কিন্তু একটা ইলেকশন। আর আর কিভাবে উগ্র হতে পারতো একটা বড়, আপনি বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ আরো শত বছর পর্যন্ত হয়তো এই দেশকে শাসন করবে বা রাজনৈতিকভাবে নেতৃত্ব দেবে, সেই একটি দলকে বাদ দিয়ে যে নির্বাচন হলো, আপনি কেমন করে বলছেন যে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে? আমি কি সবচেয়ে ভালো নির্বাচনের কথা বলেছি? আপনি তো পেঁচান। আমি তো এই কথা বলিনি সবচেয়ে ভালো। আচ্ছা, একটা ভালো নির্বাচন হয়েছে, লোকে ভোট দিয়েছে, ভালো নির্বাচনের ডেফিনেশনটা কি? যারা ভোট দিতে গেছে তারা ডেফিনেশন কি? আপনি একটি বড় রাজনৈতিক দলকে না 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 কোনো আপনি ডেফিনেশন পড়েন। ভালো নির্বাচনের ডেফিনেশন হচ্ছে যেভাবে যে দাঁড়াটা কারোর লোকে ফ্রিলি গিয়ে ভোট দিয়েছে, ফ্রিলি, তাকে জবরদস্তি ভোট দেওয়ানো হয়নি। সন্ধ্যায় আমরা দেখেছি, সরাসরি বিভিন্ন জায়গায় লাইভে দেখেছি, মানুষ ব্যালট বাক্সে আগে থেকে ভোট দিয়ে রাখছে। কাজে সেটা তো মামলা হয়েছে, যারা যারা হেরেছে তারা মামলা ভোটের হিসাব মেলাতে পারেনি, হ্যাঁ ভোট না ভোট এবং সাধারণ ভোটের হিসাব মেলাতে পারেনি, মানে কোন বিবেচনা এটা একটা ভালো নির্বাচন আপনি বলছেন? আমি একটু আশ্চর্যই হচ্ছি, কারণ আমি বিবেচনা করেন, আমার বিবেচনা যেটা, আপনারা ভালো নির্বাচন বলতে কি বোঝে আমি জানি না। ভালো নির্বাচনের ইন্টারন্যাশনাল ডেফিনেশনটা শুনুন, যে একজন ভোটার তার নিজের ইচ্ছায় ভোট দিতে গিয়েছে, তিনি ভোটটা দিয়েছেন এবং তার ভোটটা কাউন্ট হয়েছে, তিনি ফিরে আসছেন, তাকে রাস্তায় হ্যারাস করা হয়নি। তার মানে এই ভালো নির্বাচনে 100টা পার্টি কেন আসলো না? দ্যাট ইজ নট দি ইস্যু। ইস্যু হচ্ছে যে আপনি ডেফিনেশন পড়েন। আপনারা তো খালি মনে করেন যে ও পার্টি আসে নাই ভালো। আপনি তাকে চয়েস দিয়েছেন, যারা আসেনি তারা আসেনি, আপনি চয়েস দিয়েছেন। এবং লোকে যেই কমপ্লেন গুলো আপনি বলছেন, সেই কমপ্লেন গুলো ডেফিনেটলি এখন কোর্টে আছে, কোর্টে আছে। আপনিও জানেন, আমিও জানি। লেট কোর্ট ডিসাইড। আমিও দেখেছি, আপনিও দেখেছেন। এখন কোনগুলো বারবার দেখাচ্ছে না, কোনগুলো অনেক বেশি হয়েছে, যদি বেশি হয়ে থাকে, এটা আই এম শিওর কোর্ট উইল ডিসাইড। এটা, এগুলি তো আর লুকাবার কোনো কিছু নাই। জি, স্যার অনেকেই বলেন কি ডক্টর ইউনূসের যে শাসন, এখন তারেক রহমান সামনে থাকলেও ওই ইউনূসের শাসনেরই কন্টিনিউশন হচ্ছে। সেটা আপনি জনাব তারেক রহমানকে জিজ্ঞেস করবেন, উনি প্রধানমন্ত্রী, ওনার উত্তর আমি দিতে পারবো না। না স্যার, আপনি তো আর এখন সরকারে নাই, আপনি একজন আমি তো দেখি না কিভাবে ইউনূস সাহেবের শাসনে চলছে, হাও। তাহলে তো আমরাও পিছন দিকে থাকতাম। আপনি যখন কিচেন ক্যাবিনেটে ছিলেন না, ঠিক এমনি এমন করে নাই হয়তো। সেটা তো হয়তো নিয়ে তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন না, আমি উত্তর দিতে পারবো না। মানে সিমটম গুলি কি দেখছেন? ভালো সিমটম দেখছি, ভালো কি চলছে। নতুন একটা সরকার আসছে, 1 মাস হচ্ছে, তাকে সময় দিতে হবে। সময় দিয়ে দেখেন। আমি তারেক রহমানের যে ব্যক্তিগত আচরণ দেখছি, তাহলে তো মনে হয় তিনি একটা পরিবর্তন আনতে চাচ্ছেন। গুড থিং, গুড থিং। আমরা তো দোয়া করি যে দেশে আরো অরাজকতা না হোক। আমরা তো সবাই চাই যে আমাদের দেশটা ভালোভাবে চলুক। আমি যেন রাস্তা দিয়ে হাঁটতে পারি, আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারেন, আপনি আপনার দৈনন্দিন কাজ করতে পারেন, আমি আমার দৈনন্দিন কাজ করতে পারি। আমি জানি হয়তো আমার কথাবার্তা আপনি যাদের প্রশ্নগুলো করছেন তাদের পছন্দ হবে না, বাট ফ্যাক্ট রিমেন্স, আপনি যদি আমাকে ওভারবোর্ড প্রশ্ন করতে থাকেন, তাহলে আমার পক্ষে যেগুলো মানে উল্টাপাল্টা উত্তর দেওয়াতে কোনো কারণ আমি দেখছি না। আমি অনেক কিছু বলেছি এবং দ্যাট ইজ ডান, গন। এটা নিয়ে অনেক চর্চা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। একই জিনিস বারবার, নতুন কথা বলা ভালো। এই জন্য আমি বলেছিলাম যে আমি 1-2 মাস পরে টকশোতে যাবো, যখন সাবজেক্ট হবে কথা বলার। এখন আপনারা ওই পুরনো আমি কখন কি বলেছিলাম সেগুলো নিয়ে তো ওগুলো জোড়া দিয়ে টকশো করলে ভালো হয়। ঈদের সময় আপনারা বললেন যে ঈদ নিয়ে আলোচনা করব, আপনি কি কি করেছেন সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলোর ধারে কাছে তো যাচ্ছেন না। কি বলবো স্যার, এখন ঈদ নিয়ে তো বলতে গেলে আপনি
ফেলিয়ার খুঁজছেন, তো সেই ফেলিয়ারটা আমি আপনাকে দিতে না পারি। না না, আমি আমি কোনো ফেইলিয়ার খুঁজছি না, আমি জাস্ট আপনার কাছ থেকে একটা বিশ্লেষণ জানতে চাচ্ছিলাম। ধরেন এখন এই বর্তমান সরকারের কাছে প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার পরামর্শ ডেফিনেটলি আছে। প্রথমত হচ্ছে, দেশে যে ধরনের অরাজকতা ছিল এবং অরাজকতা অবশিষ্ট রয়ে গেছিল, তো সেই ধরনের অরাজকতা যা আমরা এখন দেখছি, চাঁদাবাজি সর্বত্র, সত্যি মিথ্যা তো কিছু আছেই, অতিরঞ্জিত হতে কিছু থাকতে পারে, চাঁদাবাজি হচ্ছে তো কোনো সন্দেহ নেই। এটা যদি এ সরকার তার পার্টির চাঁদাবাজি বন্ধ করতে না পারে, তাহলে তাদের পক্ষে গভর্নেন্স বি ভেরি ডিফিকাল্ট। কারণ গভর্নেন্স কিন্তু এমনি ডিফিকাল্ট হয়ে গেছে। 18 বছর 16 বছর একটা 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 পার্টিকুলার সরকার ছিল, সেই 16 বছরে জন্মগ্রহণ শিশু এখন সেই কৈশোরে আছে বা যৌবনের পা দিতে যাচ্ছে। সেই অবস্থাতে একটা গভর্ন করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। প্রতি সেক্টরে আপনাকে মানে স্ট্রিক্টলি দেখতে হবে। তার মানে এই না যে আপনি মানুষের প্রতি, অন্যের প্রতি অন্যায় করবেন যে সে মুক্ত ছিল তাই ছিল। একটা দ্বিতীয়ত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনকে আমার মনে হয় উইদিন দি অ্যাডমিনিস্ট্রেশন, আপনি বাইরের লোক নিয়ে এসে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারা যায় না। এটা আমরা দেখেছি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স পেয়েছে। আপনাকে ওখান থেকে এই অ্যাডমিনিস্ট্রেশনের যারা কর্তাবর্তা হবে তাদেরকে কিন্তু নিচের থেকে নিয়ে আসতে হবে। যেটা হয় কি, টেম্পোরারি ঠিক আছে, কিন্তু এতে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে সেই ধরনের ডিসিপ্লিনটা ইনস্টিল করা যায় না। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আমি যদি বলি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অনেকটা জটিল আছে, জটিল করা হয়েছে কিন্তু এটাকে, কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে দে আর কোয়াইট কেপেবল পিপল। কাজে এখন হায়ার করে আপনি অন্যদেরকে নিয়ে আসবেন, সেটা তাদের ভিতরে এক ধরনের রিয়াকশন হয়। কাজে অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়টাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়। আমি যেটা বলেছি, চাঁদাবাজি, কারাপশন, ভেরি বিগ চ্যালেঞ্জ। কারণ শুরু থেকে করাপশনের কথা হচ্ছে, এবং মানে বাংলাদেশের যে কোনো দল যদি কারাপশনকে লিমিট করতে না পারে, তাহলে সেই দল আহ, শাসন করা সেই দলের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা দেখেছি ঋণ খেলাপি করতে করতে দেশের কি অবস্থা করে চলে গেছে। হ্যাঁ, তো কাজী ঋণ খেলাপি করা, এই কারাপশন করা, এবং ওই লোকগুলো যারা ঋণ খেলাপি তারা আবার ঘুরে ফিরে আসছে, ওই বিজনেস পিপল যারা ব্যাংক লুট করে তারা ঘুরে ফিরে আসছে। ওই অবস্থাতে এই সরকারের পক্ষে একটা বড় বড় চ্যালেঞ্জ সামনে ডেফিনেটলি আছে। তো 3-4টা চ্যালেঞ্জ তো ডেফিনেটলি আছে। অর্থাৎ এখন গালফ ওয়ার, এই যুদ্ধ, এখন আমরা বুঝতে পারছি না এই যুদ্ধে সারা বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা সেটা কি হবে। আমরা এখনো বুঝতে পারছি না, কারণ আমরা কিছু মজুদ আমাদের কাছে আছে, কিছু আমরা নিয়ে আসতে পেরেছি, কিন্তু ওভারঅল যখন আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা রিসেশনের মধ্যে আমরা যাব, তখন আমাদের অর্থনৈতিক মন্দার বিষয়টিও দেখতে হবে। তো এই সব মিলিয়ে আমি বলবো যে আগে যেরকম মানে যদি যদি এটা হতো যে এক পার্টি চলে গেছে, ইলেকশন হয়ে গেছে, আরেক পার্টি আসছে, একটা কন্টিনিউশন থাকে, দেন দেন তারপর আমি বলছি ডেভেলপমেন্টের কথা। প্রান্তিক অঞ্চলের ডেভেলপমেন্টটা তেমন হয়নি যেমন আমরা এখানে দেখছি, বড় শহরগুলোতে দেখছি। আমি নিজে এটা এটা দেখেছি যে সামান্য যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত আপনার প্রপার ছিল না। যেমন ধরুন, গত 16 বছরে এই উপকূলীয় কোনো অঞ্চল কানেক্টেড ছিল না। এখানে একটা মাফিয়া তন্ত্র চলেছে, এবং তারাই যোগাযোগ ব্যবস্থাকে, বিশেষ করে উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপগুলোতে এই যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ কুক্ষিগত করে রেখেছে, ইন দ্য নেম অফ পলিটিক্স, ইন দ্য নেম অফ পার্টি। সেই জায়গাগুলোতে কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয়নি। ডেভেলপমেন্ট কেন হয়নি? কারণ একটা যোগাযোগ ব্যবস্থা। এই কয়েকদিন আগে আপনি এখন দেখবেন হাতিয়া নিয়ে অনেক কিছু রিল বেরোচ্ছে। এই হাতিয়াকে যোগাযোগ করতে আমার লেগেছে প্রায় 1.5 বছরের মতো সময়। কারণ এখানে আপনার গাড়ি ঘোড়া যদি আনতে হতো, একটা বিচ্ছিন্ন বড় দ্বীপ, একটা বিশাল উপজেলা,
একটা কনস্টিটুয়েন্সি সেটার যোগাযোগ ব্যবস্থা গত 60-70 বছর